অরিন ভরকায় পরপর শুষ্ক চোখ গিলে কয়েকটা আমতা আমতা করে বলল। ইয়ে না মানে। রৌদ্র তার কথার মাঝে ফোরন কেটে বলে, এখন এমন আমতা আমতা করছো কেন? এতক্ষণ তো বেশ জ্বালালে আমায়, তখন মনে ছিল না এর পরিণতি কি হবে? অরিন হতবুদ্ধি নেয় মাথা নাড়াতে গিয়েও থেমে যায়। রৌদ্রের দিকে নিষ্পাপ চাহনি দিয়ে ঠোঁট উল্চে বলে, সরি। রৌদ্র মেয়েটা নিষ্পাপ চাহনির দিকে তাকিয়ে রইল অনিমেষ চোখে। এমন চাহনি বরাবরই কুপকাত হয় ছেলেটা। আজকেও যে তার ব্যতিক্রম ঘটল না। সে অরিনের মুখে আলতো হাতে চেপে ধরে উঁচুতে তোলে, গলে অন্যরকম মাদকতা মিশিয়ে বলে, আই ডোন্ট নিড ইউর দিস কাইন্ড অফ সরি। অরিন বোকা বোকা চোখে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। হয়তো বুঝতে চেষ্টা চালাচ্ছে রৌদ্রের কথার ভাবার্থ। রৌদ্র মুচকি হাসল উচিত বাঁকা চোখে তাকালো মেয়েটার দিকে। ছোট গোল করে চুমুর ভঙ্গিমা দেখিয়ে দুষ্টু কঞ্চে বলে, কাম বেব, আই ওয়ান্ট টু টেস্ট ইউ। অরিন চোখ বড় সড়ো করে থাকায় তৎক্ষণাৎ এক হাতে নিজের ছোট চেপে ধরে। সে জানি বায়ে পরপর মাথা নাড়িয়ে বলে, রৌদ্র একদম না, দূরে সরুন আপনি। শুনল না মেয়েটার কথা বারোয়ান। সে জোর করে অরিনের ঠোঁটের উপর চেপে রাখা হাতটা সরায়। তারপর নিজের সম্পূর্ণ মনোযোগ মেয়েটা গোলাপি অধৈর্যের উপর নিবদ্ধ রেখে মুখস্থের ন্যায় বলল, এমন করে না সানশাইন, একটুই তো। অরিন ফের মাথা নাড়ে বলে, কোনো একটু আধটু না, এখন আর এসব কিছু করবেন না আপনি। রৌদ্র এবার সুকুচকায় মেয়েটার কোমরে মৃদু চাপ দিয়ে গম্ভীর গলায় বলে, কি সমস্যা তোর? আটকাচ্ছিস কেন আমায়? অরিন মাথা নিচু করে নেয়, মিনমিনে স্বরে বলল, আপনি আপনি শুধু কামড় দেন, ব্যথা লাগে আমার। রৌদ্র ঠোঁট কামড়ে হাসল নিঃশব্দে। অরিনের মুখপানে তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর মেয়েটার নুয়ে রাখা মাথাটা বুকে চেপে ধরল আলতো করে। অরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোকে ডিপলি চুমু না দিলে ফিল করতে পারি না সানশাইন। তাছাড়া প্রথম কথাটা কর্ণপাত হতেই লজ্জায় কাঁধটা ছাঁচা করে উঠে অরিনের। কিন্তু রৌদ্রের বলে পরবর্তী এই কথাটা সম্পূর্ণ শেষ না হওয়ার খানিকটা কৌতূহলী হয়ে উঠে মেয়েটা। সে মাথা উঁচু করে কৌতূহলী চোখে তাকালো রৌদ্রের দিকে। থেমে থেমে জিজ্ঞেস করল, তাছাড়া? রৌদ্র দুষ্টু হাসে অরিনের নিজের ঠোঁটটায় নিজের বুড়ো আঙুল তুলে স্লাইড করতে লাগলো। এখন স্পর্শে কেঁপে উঠছে অরিন। চোখ আপনি বন্ধ হয়ে আসে তার। কিয়ৎক্ষণ বাদে তার কর্ণকুহুরে বোঝায় রোজের বলে লাগা মেন কথা। তাছাড়া তোমার কাছে পেলে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি বউজান। আর আমার কিন্তু একটু রাফ টাইপ আদরই পছন্দ। অরিন চোখ বন্ধ রেখে আরেক দফা কেঁপে ওঠে। ছি, কিছু নির্লজ্জ কথাবার্তা এই লোকের। এহেন কথার পরিপ্রেক্ষিতে গাল দুটোতে তার লালিমা ছড়িয়েছে বহু আগে। রৌদ্র মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল তার প্রাণ ভ্রমরার দিকে। হুচ করেই তার কি হলো খেয়ে জানে। মেয়েটা তির করে কাঁপতে থাকা অধৈর্য করে তাকিয়ে থেকে ছিপ দিয়ে নিজের শুষ্ক অধর দুটো ভিজিয়ে নেয় ছেলেটা। কেন যেন এই মুহূর্তে নিজেকে এক তৃষ্ণার্ত পথিকের ন্যায় লাগছে রৌদ্রের। গলাটা কেমন খাকা করছে শুষ্কতায়। রৌদ্র আলতো হাতে মেয়েটার কোমর টেনে আরেকটু তাকে কাছে নিয়ে আসে। অরিনের চোখ এখনো বন্ধ। এই উন্মাদ মানুষটার চোখের দিকে তাকানোর ক্ষমতা আছে তার? মরে যাবে না সে? রৌদ্র অরিনের হাত দুটো নিজের ঘাড়ের উপর রাখে মেয়েটাকে নিজের উন্মুক্ত বক্ষের সঙ্গে চেপে ধরে কপাল ঠেকায়। তারপর হাসকি স্বরে বলে, এখন থেকে অভ্যাস করে নে জান, ধীরে ধীরে সয়ে যাবে সবটা। কথাটা বলতে দেরি পাগল ছেলেটা অরির নরম উষ্ঠপুটে নিজের দখলদারি চালাতে দেরি করলো না। মেয়েটার উষ্ঠপুট নিজের উষ্ঠপুটের মাঝে গভীর আশ্লেষে টেনে নিচ্ছে সে। ব্যস্ত হলো প্রেয়সীর অধসুধা পানে। সেটা ভাব এমন কোনো তৃষ্ণার্থ প্রতীক বুঝি একটুখানি তৃষ্ণা নিবারণের সুযোগ পেল। তার বিহাইয়া হাত দুটোর বিচরণ মেয়েটার সমগ্র পেট জুড়ে। অরিন প্রথম সায় না দিল। এখন নিজে বুঝি নিজেকে আটকাতে পারছে না সেও সায় জানাচ্ছে সেটার সাথে। অরিন এক হাতে শক্ত করে চেপে ধরে রোজের মাথার পেছনের চুল, অন্য হাতে ধীরে ধীরে স্লাইড করতে থাকে ছেলেটার উন্মুক্ত বক্ষ। আজ বুঝি রোজকে পুরোপুরি উন্মাদ করতে উঠে পড়ে লেগেছে মেয়েটা। রোজ অরিনের এহেন স্পর্শে আরেকটু গভীরভাবে নিজের উষ্ঠপুটের কাজ চালায়। নিজের বাত ভাঙা উন্মাদনার খানিকটা চাপ ফেলে মেয়েটা নরম উষ্ঠপুটে। অরিনের হাত ধীরে ধীরে রোজের বক্ষবন্ধনী ছেড়ে পেট অবধি পৌঁছায়। তারপর আরো একটু কিছুটা
নিচে পৌঁছাতে লাগলে রৌদ্র অয়নের ঠোঁট ছেড়ে দেয়। মেয়েটার চুলগুলো মুষ্টিতে পুড়ে নিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলে উঠছে, এমনটা করিস না সানশাইন, আই সোয়ার কিছু একটা হয়ে যাবে এক্ষুনি। অয়নের চোখ বুঝি আজ এক ভিন্ন রূপে সাজিয়েছে নিজেদের। সেথায় নেই কোনো অস্থিরতা কিংবা ভয়, আছে কেবল মাত্র মুগ্ধতা। অরিন নিজ থেকে জড়িয়ে ধরে রৌদ্রকে, রৌদ্র শক্ত করে চেপে ধরে অরিনকে। দুজনই বেশ হাঁপাচ্ছে, একে অপরের হৃদয় ধুকপুকানি স্পষ্ট টের পাচ্ছে তারা। মুখে কিছু না বলেও নিজেদের মধ্যকার নীরবতা যেন অনেক কিছু বলে দিচ্ছে। অরিন রৌদ্রের ঘাড়ে আলতো করে হাত রাখে, সেটাকে আদরে কণ্ঠে বলে, ভালোবাসি। রৌদ্র মেয়েটাকে আরেকটু চেপে ধরে হিসিয়ে বলে, আমিও ভালোবাসি আমার সানশাইনকে। একে একে রেহান আর রৌদ্রের গাড়ি এসে দাঁড়ায় এহসান বাড়ির আঙিনায়। বাড়ির বয়োজ্যেষ্ঠরা ঘন্টা দুয়েক আগে পৌঁছেছে বাড়িতে, কেননা মেয়ে আর মেয়ের জামাইকে বরণ করাও তো একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? রৌদ্র ও তাসরিক সাহেব আর অনেক থেকে গিয়েছে রেহান আর রুহিকে আনতে। অরিনকে তখন বাদবাকি সবার সাথে পাঠিয়ে দিয়েছিল রৌদ্র। রোহান রুহি এগিয়ে আসে বাড়ির দরজার সামনে। সেখানে আগে থেকে দাঁড়িয়েছিলেন বাড়ির 4 গৃহবধূ। জুবাইদা বেগম দাঁড়িয়ে দু একটা সূরা পড়ে মেয়ে জামাতার গায়ে ফুঁ দিলেন, তারপর সাহস মুখে ভেতরে প্রবেশ করতে বললেন তাদের। রেহান রুহি সহ বাকিরাও ঢুকে ভেতরে। রেহানকে ভেতরে আনতেই শুরু হলো আপ্যায়নের ঝড়। বাড়ির 4 বধূ ব্যস্ত হয়ে পড়লেন ছেলের আপ্যায়নে। মিনিট খানিকের মধ্যে ড্রয়িং রুমের সোফা টেবিলের উপর সাজিয়ে ফেলেন হরেক রকমের মিষ্টান্ন নাস্তা দিয়ে। রেহান শাশুড়িদের এহেন কার্যক্রমে বিনম্র হাসল। কই, সে ভেবেছিল এসেই আগে বউকে নিয়ে ঘরে দৌড় দিবে, কিন্তু না, তা না হয়ে হলো উল্টো তার কিন্তু না তা না হয়ে হলো তার উল্টোটা। রেহানকে চুপ করে থাকতে দেখে রাফিয়া বেগম বললেন, রেহান, বাবা খাচ্ছ না কেন? খাবার ভালো হয়নি? রেহান মাথা নাড়ায় বলে, না না আন্টি, তেমন কিছু না। পাশে দাঁড়িয়ে থাকা মাইমুনা বেগম বললেন, তাহলে নিচ্ছ না যে বাবা? জি নিচ্ছি। বলি সে হাত বাড়িয়ে একটা মিষ্টির প্লেট নিতে জুবাইদা বেগম এগিয়ে এলেন। মমতাময়ী কণ্ঠে বললেন, এ কি, শুধু এটুকু নিলেই হবে নাকি? দাঁড়াও, আমি দিচ্ছি। বলি তিনি মেয়ে জামাইয়ের পাতে একে একে কয়েকটা পদ থেকে 2-3টে করে মিষ্টি উঠিয়ে দিলেন। রেহান হতবাক হয়ে দেখছে শাশুড়ি কাণ্ড। তার হাতের প্লেটটা ইতিমধ্যে স্তূপ আকার ধারণ করেছে, তবুও মমতাময়ী শাশুড়ি তো আমার নামই নিচ্ছে না। রেহান বেচারা বারবার বলেই যাচ্ছে, হয়েছে আম্মু, আর দিতে হবে না। অথচ কে শুনি কার কথা? শাশুড়ি চাচা মিলে বুঝি এক্ষুনি ছেলেটাকে খাইয়ে খাইয়ে কুপকাত করে ছাড়বে। রেহান ফুস করে নিঃশ্বাস ফেলে আর চোখে রুহির দিকে তাকাতে দেখতে পেল মেয়েটা মুখ টিপে হাসছে। হয়তো বেচারার এমন অসহায়তে বেশ মজা পাচ্ছে সে। রেহান একবার চোখ গরম করলো, কিন্তু এতেও বুঝি থামল না মেয়েটা। সে তো নিজের মতো হেসে যাচ্ছে। রেহান নিজের অবস্থা বেগতিক দেখে মৃদু গলা কাকারি দিয়ে উঠে মুখে চমৎকার হাসি টেনে গম্ভীর কণ্ঠে বলে, ধন্যবাদ আপনাদের, কিন্তু এত খাবার আমি একা খাবো না। আমার শালিকা সম্বন্ধীদের ডাকুন, তাদের সঙ্গে বসে একসঙ্গে না হয় খাবারটা খাওয়া যাক। রেহানের মুখের এহেন বাক্যে সকলে মুগ্ধ হয়ে হাসলেন। রাইসা বেগম হেসে পা বাড়ালেন সবাইকে ডাকতে, কিন্তু মাঝপথেই থামলেন তিনি। ছেলে মেয়েগুলো নিজে থেকেই ঘিরে বসলো রেহানকে। অরিন গিয়ে বসলো রুহির পাশ ঘেঁষে, আহি মাহি আর রিমি বসলো সোফার পাশে সোফায়। অনেক বসলো তাদের সোফার হ্যান্ডেলে। সে আগে থেকেই পায়েসের বাটি নিয়ে গপাগপ খেয়ে যাচ্ছে। পায়েসটা আবার বড় পছন্দের ছেলেটা। রৌদ্র এগিয়ে এসে রেহানের প্লেট থেকে একটা বরফি উঠিয়ে রেহানের মুখে দেয়, মৃদু হেসে বলে, ওয়েলকাম দুলা ভাই। খাবারটা মুখে নিয়ে হালকা কেসে ওঠে রেহান। রৌদ্রের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলে, থ্যাঙ্কস। বলে 1 গ্লাস ঠান্ডা পানি উঠিয়ে খটখট করে গিলে ফেললো রেহান। তারপর সময়টা কাটলো সকলের আদর আপ্যায়নে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। ধরণীতে এখন কেমন মৃদু মন্দ ঠান্ডা ঠান্ডা ভাব। হয়তো শেষ রাতে বৃষ্টি নামবে। রৌদ্র খালি গায়ে বেরোলো ওয়াশরুমের থেকে। মাত্র গোসল শেষ হলো তার। এক হাত দিয়ে চুলগুলো মুছে কোনো রকম তক্ষুনি দরজার কাছ থেকে ভেসে এলো রেহানের ডাক, আসতে পারি সম্বন্ধী মশাই? তার
হাত থেকে ওয়ালেটটা নামিয়ে পেছনে ঘুরে রুদার মাঝে দু একটা ভাঁজ ফেলে গভীর কঞ্চে বলে। রেহান তুই আবার এতটা ফর্মালিটি মানতে শুরু করলি কবে থেকে? স্মিত হাসল। ঘরে ঢুকতে ঢুকতে বলল, শত হলেও তুই এখন আমার সম্বন্ধী, তাই একটু ফর্মালিটি মানছি আর কি। রৌদ্র আগে নেয় মুখভঙ্গি রেখে হাতে থাকা তাওয়ালটা রেহানের দিকে ছুঁড়ে মারে, বলে। নো নিড অফ ইট বস। রেহান মুখ থেকে তাওয়ালটা নামায়, মুখ কুচকে রৌদ্রের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগে তার চোখ আটকে যায় রৌদ্রের ঘাড়ের কাছে ঝলঝল করতে থাকা কালচে দাগটার দিকে। রেহান সরু চোখে এগিয়ে আসে রৌদ্রের কাছে। রৌদ্র তার এহেন দৃষ্টি দেখে বলে, হোয়াট? রেহান জবাব দিল না। সে ক্ষুদ্র চোখে তাকিয়ে রইল রৌদ্রের ঘাড়ের দিকে, তারপর হুচ করে ঠোঁট কামড়ে হাসলো ছেলেটা। রৌদ্র অবাক হয়, অবাক কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে? হুট করে এমন পাগলের মতো হি হি করছিস কেন? রেহান মুখে লাজুক ভাব টানে, কণ্ঠে দুষ্টু ভাব এনে বলে, টলে টলে টেম্পু চালাও আর আমরা কইলেই হরতাল বেড়া। মানে? রেহান রৌদ্র হাতটা টেনে তাকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করার ইশারায় বলে। সামনে তাকা। রৌদ্র বিরক্ত চোখে আয়নায় তাকায়। পরক্ষণে তার দৃষ্টি আটকে যায় তার ঘাড়ের উপর। সেখানে এখনো কালচে দাগ বসে আছে। রৌদ্রের হঠাৎ মনে পড়লো তখনকার ঘটনা। মেয়েটা যে তাকে কামড় দিয়েছিল, সেই দাগটাই বুঝি বসে গেছে ওখানে। রৌদ্র আহমনি মুচকি হাসল, হাত বাড়িয়ে ঘাড়ের কাজটা আরেকটু খসে দিল, যেন এই দাগটা খুব সহজে নামেছে। রেহান পিছে তাকিয়ে হতবিহ্বল কণ্ঠে বলল, কাহিনী কি দোস্ত? লাভ বাইট নিয়েও এখন ঘোরাঘুরি হচ্ছে তাহলে? রৌদ্র পেছনে না তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো। পরক্ষণই তা মিলিয়ে গেল অজানায়। সেই ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে আসে, বিছানায় ওপর বের করে রাখা টি শার্টটা গায়ে জড়িয়ে নেয়। তারপর রেহানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, বিবাহিত পুরুষ মানুষের গায়ে এমন দাগ থাকবে, এটাই স্বাভাবিক। তুই এমন বাজ পাখির চোখে এসবের দিকে তাকানো বন্ধ কর, নিজেরটাই খেয়াল রাখ। এহেন সোজা সাপটা কথা চুপ করে গেল রেহান। হালকা হেসে মুখ ঘুরিয়ে নিল তৎক্ষণাৎ। তখনই ঘরে ঢুকে অনেক হাতে তার খেয়ে যেন একটা ধরে রাখা। অনেক হাসি মুখে রৌদ্রের দিকে এগিয়ে আসে, হাতে থাকা খামটা এগিয়ে দিয়ে বলে, এই নাও, তুমি যেটা আনতে বলেছিলে। রৌদ্র নিয়ে নেয় খামটা। পাশ থেকে রেহান উকি দিয়ে দেখার চেষ্টা চালায় খামটা কিসের। তার এমন কৌতূহল দেখে রৌদ্র মুচকি হাসে, খামটা রেহানের দিকে এগিয়ে দিয়ে বলে, নে, আবার পক্ষ থেকে তোর বিয়ের গিফট। রেহান খামটা নিয়ে খুলে ফেলল। পরক্ষণে দেখতে পেল দুটো প্লেনের টিকিট সুইজারল্যান্ডের। রেহান চোখ বড় বড় করে তাকায়, অবাক হয়ে বলে, এগুলো কবে কাটলি? রৌদ্র ভাবলেছেন ভঙ্গিতে বিছানায় বসে, ঘাড় এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে মৃদু শব্দে ফুটায়। তারপর বলে, সেগুলো তোর জানতে হবে না, তুই জাস্ট এনজয় কর। রেহান মাথা নাড়ায়, কঞ্চে দুষ্টুমি রেস টেনে বলল, ভাই তুই কবে যাবি রে? কথাটা কর্ণকুহুরে পৌঁছতে নাক মুখে উঠে যায় অনেকের। ছেলেটা এলোমেলো দৃষ্টি ফেলে এদিক ওদিক শত হলো। বোনের বিষয় নিয়ে তো আর এত কিছু শোনা যায় না। রৌদ্র বুঝল হয়তো ছেলেটা দুটা না। সেই প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে পড়লাম। এই, তুই রুহিকে ছেড়ে এখানে কি করছিস? যা ঘরে যা। রেহান প্রতি উত্তরে ঠোঁট কামড়ে হাসল, তারপর মিনমিন করে বলল, আমি যতক্ষণ বাইরে থাকি ততক্ষণই বউ আমার রেস্ট নিতে পারে, না হলে তো। এই, তুই চুপ করবি? রেহানের মিনমিনে সুরে বলা কথাটাও বেশ শুনল রৌদ্র। তাই তো ছেলেটার কথা শেষ হওয়ার আগে কে উঠেছে। রেহান মুখ ভেঙচি কাটে, মুখে কপাচ অভিমান লেপচে বলে উঠছে, সম্বন্ধে আমার ভালো মানুষ না, নিজের করবে এই টুইস পিটিস আর আমি বললেই তোর। তোরে তো। বলে রৌদ্র এদিক ওদিক তাকায় রেহানকে কিছু ছুঁড়ে মারতে। তা দেখে রেহান দিল ফোদর, তবে যাওয়ার আগে আরেকবার মৃদু স্বরে বলে গেল, কন্ট্রোল ডাক্তারবাবু, আপনি যে স্পিডে এগোচ্ছেন তাতে তো মনে হচ্ছে আমার ছেলে এই পৃথিবীতে আসার আগেই আপনি আমার ছেলের বউ নিয়ে আসবেন। একটু ধৈর্য ধরেন হবু বেয়াই সাহেব। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। বেআই সাব মানে? এখনো বউয়ের সঙ্গে বাসরটাই করতে পারলাম না, সেখানে তুই এখন থেকেই বেআই ডাকা শুরু করে দিলি? রৌদ্রের কথা রেহান লাজুক হাসলো। অনেকের দিকে তাকাতেই দেখলো ছেলেটা কেমন লজ্জালু ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। রেহান দুষ্টিমি করে অনেককে বলল, দেখ অনি,
তোর দুলাভাই যেভাবে শরীরে লাভ বাইট নিয়ে ঘুরে, কোন দিন জানি কানে আসে বেটা আমার আগেই বাপ হতে চলেছে। এন কথা নাকে মুখে উঠে যায় অনিকের। বেচারা কাশতে কাশতে শেষ। রেহান দৌড়ে আসলো, এক হাতে অনিকের পিঠে চাপড়ে অন্য হাতে মাথায় আলতো করে হাত বুলালো, আর্তনাদ করে বলল, তোর আরে বেচারা মামা হবার আনন্দে এখনই কেমন পাগল হয়ে গেছে। বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় অনিক। নিজেকে কোনো মতে সামনে রেহানকে বলল, কি বলো এসব? তারা তো তেমন কিছু। আরে ধুর বেটা, তুই তো আস্ত একটা ঢেঁড়স রে। আমি কি আর এমনি এমনি বলেছি? প্রমাণ আছে বিধায় বলেছি। ওয়েট, তোকেও দেখাচ্ছি। বলেই রেহান ছুটে এলো রোজের কাছে। তাকে দেখে রোজেও বসা ছেড়ে উঠে দাঁড়ায়, সতর্ক কণ্ঠে পিছিয়ে যেতে যেতে বলে, দূরে থাক আমার থেকে, কাছে এলে খবর করে ছাড়বো কিন্তু। রেহান শুনল না সেই কথা। সে রোদ্রের কাছে এগিয়ে আসতে লাগলো। পরক্ষণই রোদ্রের টি শার্টের কলার চেপে ধরে শক্ত হাতে। এইদিকে অনেক হতবিহ্বল। এই দুজনের এমন হাতাহাতি সে বরাবরই নির্বিকার ভঙ্গি পালন করে, আজকেও তাই। রেহান রোদ্রের সঙ্গে কোনো মতে পেরে উঠছে না। ছেলেটার শক্তির সঙ্গে পেরে ওঠা কি আর এতই সহজ? রেহান হাতাহাতির এক পর্যায়ে বাঁকা হেসে বলল, বেটা তোর তোর বউয়ের কসম, এখন চুপচাপ দেখতে দে। সঙ্গে সঙ্গে থেমে গেল রোজ। রেহান দিকে তাকিয়ে রইল কটমট দৃষ্টিতে, তাতে দত চিবিয়ে বলল, তোরে খালি একবার হাতে পাই, দেখিস তোর একদিন কে আমার যে কদিন লাগে। রেহান ছুট কামড়ে হাসলো, মিনমিনে সুরে বলল, আমাকে দেখার জন্য আমার বউ আছে। সম্বন্ধী মশাই, আপনি বরং আপনার বউকে দেখিয়ে। কথাটা শেষ করে চোখ টিপে রেহান রোদ্রের ঘাড়ের কাছে টি শার্টের অংশটা মেলেদের অনেককে দেখিয়ে বলল, দেখো ছোট শালা, ও সরি সম্বন্ধী, চোখ খুলে দেখ। বিয়ে গেল আমার, সব হলো আমার, আর এদিকে বাসর করে আমার বেষ্টু। কারবারটা দেখছস? অনেক মৃদু কেসে অন্যদিকে দৃষ্টি সরায়। ছেলেটা বরাবরই খানিকটা লাজক স্বভাবের। সে কোনো মতে বলল, সব কিছুতে আমার বনুকে টেনে না তো। তোমরা যা ইচ্ছা করো, বাট বনুকে নিয়ে কিছু বলো না। রেহান তখনও রৌদ্রকে ছেড়ে দিয়ে অনেকের পাশে এসে দাঁড়ায়। ছেলেটার কাঁধে হাত রেখে ভাবুক স্বরে বলল, তো কার ব্যাপারে বলা উচিত অনেক? নিশ্চয় ছোট সম্বন্ধের হবু বউকে নিয়ে। তরি দৃষ্টি করে অনেক রেহানের দিকে তাকিয়ে বলে, কে? রেহান দুষ্টু হাসলো, মাথা নাড়িয়ে বলল, একটা কথা শুনেছি অনেক, কিন্তু কথাটা এই মুহূর্তে মনে পড়ছে না। কি যেন ছিল সেটা? বলতে বলতে রেহান গিয়ে বসলো রোদ্রের কাছে। রোদ্রের দৃষ্টি তার হাতে থাকা ফোনের দিকে। রেহান সেদিকে এক পলক তাকে ফের দৃষ্টি আনে অনেকের উপর। দুহাত পেছনে দিয়ে খানিকটা গা এলিয়ে বসে রেহান, বলে, কি যেন ছিল কথাটা রোদ? আমি ছাড়া পৃথিবীর সব ছেলেই তোমার ভাই, এই টাইপ কিছুই তো বলেছিলে মেবি, তাই না? অনেক আবারও কেসে ওঠে। রৌদ্র ফোনে চোখ রেখে ছোচ কামড়ে মুচকি হাসছে। রেহানের ছোট বাঁকা হাসি ঝলক অনেক গাল ফুলিয়ে বলে উঠছে, তোমরা এমন ছোট ভাইয়ের কথাও আড়ি পেতে শোনো? রেহান ফট করে দাঁড়িয়ে পড়ে অনেককে আরে বাবু, রাগ করছো? কথায় কথায় মেয়েদের মতো গাল ফুলাও কেন বাবু? সূত্রে দিয়ে বলে। রোজও এক পলক রেহানের দিকে তাকে ফুস করে নিঃশ্বাস ফেলে। তারপর আবারও মনোযোগ টানলো নিজের ফোনের উপর। হসপিটাল থেকে জরুরি একটা মেইল এসেছে তার, সেটাই দেখছে এত মনোযোগ সহকারে। এদিকে অনেক মুখ কুচকে রেহানকে বলে, এটা ঠিক না ভাইয়া, তুমি আমার কথা কিভাবে শুনলে? আর রেহান হাসি মুখেই বলে, শোন ভাই, তুই যখন ইগরার সঙ্গে কথা বলছিলি তখন আমি রোদকে খুঁজতে ছাদে গিয়েছিলাম, আর অ্যাক্সিডেন্টলি কিছু কথা শুনেও ফেলি। এর জন্য অবশ্য আমি সরি। না, সমস্যা নেই। অনিক আর রেহানের কথার মাঝে রোজ গম্ভীর কণ্ঠে বলে উঠছে, গাইস, আই নিড টু গো। রেহান ফ্রিকোচকায় রৌদ্রকে বলে, কই যাবি হঠাৎ? রৌদ্র ফুস করে নিঃশ্বাস ফেলে। চোখ দুটো বন্ধ করে কিছু একটা ভাবলো। পরক্ষণে রেহান আর অনিকের সাথে কোনো এক বিষয় নিয়ে আলোচনা চালালো কিছুক্ষণ। রেহান ফোনে কথা বলতে বলতে ঘরে ঢুকে আর চোখে সামনে তাকাতে দেখতে পায় রুহি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে, গলায় কেমন গুনগুন করে গানের সুরও তুলছে। রেহান মন্ত্রমুগ্ধের ন্যায় তাকে রইল সেদিকে। ওপাশে ফোনে যে কেউ কথা বলছে সেদিকে, আর হুঁশ নেই বেচারার। এখন যে তার ধ্যান জ্ঞান সবটা জুড়ে রুহির বিচরণ। রেহান ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় রুহির ঠিক পেছনে। রুহি বাঁকা চোখে আয়নায় দিকে তাকায়। পেছনে রেহানকে মুচকি হাসতে দেখে সে উঁচিয়ে ইশারা চিকিস করে।
কি হয়েছে? রেহান মুচকি এসে মাথা নাড়ায়। রুহি দু কাঁধে আলতো করে হাত রেখে বলে, সাহায্য লাগবে ম্যাডাম? রুহি মাথা নাড়িয়ে না জানায়, মৃদু হেসে বলে, প্রয়োজন নেই জনাব, আপনি বরং গিয়ে বসে থাকুন। রেহান মেয়েটার কথা একটু উপেক্ষা করে তার হাত থেকে চিরুনিটা টেনে নেয়। তারপর সযত্নে রুহির চুলগুলোকে আঁচড়ে দিতে থাকে। রুহি আয়নাতে নিজের প্রেমিক পুরুষটার যত্নে ভরা কর্মকাণ্ডগুলো মুগ্ধ চোখে দেখতে থাকে। কিয়ৎক্ষণ তাদের মাঝে নীরবতা চলল। তারপর সেই নীরবতা ভাঙলো রেহানের মৃদু গলা খাকারিতে। রেহান কিছু একটা ভেবে রুহিকে জিজ্ঞেস করে, রুহি আচ্ছা রুহি, তোমায় একটা প্রশ্ন করি। আলতো হাসলো, বলল, অবশ্যই। রেহান মেয়েটার চুলে সুন্দর করে একটা বিনুনি গেঁথে দিল। তারপর রুহিকে নিজের দিকে ঘুরিয়ে নিজেও বসে পড়ল রুহির পায়ের সামনে। রুহি হকচকে উঠে এহেন কাণ্ডে ব্যস্ত গলায় বলে ওঠে, এই কি করছোটা কি? এখানে কেন বসলে? উঠো, উঠে পড়ো বলছি। রেহান এবারও শুনল না মেয়েটার কথা। উল্টো রুহির দু হাত নিজের হাতের মুঠে পুরে রুহির চোখের দিকে নীরের দৃষ্টিতে তাকায়। রুহি রেহানের এমন দৃষ্টিতে কিছুটা শঙ্কিত হয়, থেমে থেমে বলে, কি হয়েছে? রেহান এবার খানিকটা দীর্ঘশ্বাস ফেলে ভরট কণ্ঠে বলে, রুহি, এখন আমি তোমায় যা যা বলবো তুমি মনোযোগ দিয়ে শুনবে সবটা। আর কথা দাও, তুমি এই ব্যাপারটা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবে। রুহি হতবাক হয়ে তাকিয়ে আছে এখনো। হয়তো ভাবছে কি এমন কথা যেটা বলতেও এত জড়তা হচ্ছে মানুষটার। রেহান কাল বিলম্ব না করে একে একে রৌদ্র আর অয়নের ব্যাপারে সবটা খুলে বলল রুহির কাছে। প্রতিটা কথা শুনতে গিয়ে রুহির মুখভঙ্গিতে ছিল একটা অবাকের ছাপ। হয়তো কথাগুলো বিশ্বাস করতে খানিকটা সময় লাগছে তার। প্রায় আধ ঘন্টা পর রেহান থামলো। রুহির দিকে তাকাতে দেখতে পেল মেয়েটা কেঁদে কুটে যাচ্ছে, তাই অবস্থা। রেহান বিচলিত হয়ে রুহিকে শক্ত করে জড়িয়ে ধরলো। মেয়েটার পিঠে আলতো করে হাত নাড়িয়ে সান্ত্বনা সুরে বলল, কাঁদে না শ্যামাবতী, এই বিষয়গুলো আজ নয় কাল তোমাকে বলতেই হতো। তাছাড়া তোমার কাছ থেকে কোনো কথা লুকানোর সাধ্য নেই আমার। প্লিজ কেঁদো না। রুহি নাক টানে ফুপিয়ে ফুপিয়ে বলে, ভাইয়া আর ওই এতটা কষ্ট সহ্য করেছে, ভালোবেসে একে অপরের কাছ থেকে দূরে দূরে থাকছে। এই যে বড় কষ্টে রেহান, বড্ড তীব্র কষ্ট। রেহান আলতো হাসলো। সে জানতো মেয়েটা ঠিক বুঝবে বিষয়টা। সে রুহিকে বুক থেকে উঠায়, মেয়েটার ভেজা চোখের পাতে পরপর একটা চুমু খেয়ে নরম গলায় বলল, আল্লাহ চাইলে সবটা ঠিক হয়ে যাবে শ্যামাবতী। তুমি প্লিজ আর কেঁদো না। তোমার কান্না যে আমার সহ্য হয় না। রুহি ভেজা চোখে হাসলো। নাক টেনে আবারও জড়িয়ে দিল রেহানকে। রেহানও তার বুকের মাঝে লুকিয়ে নিল তার শ্যামবতীকে। রাত 10:15। বাড়ির সকলে একসাথে বসেছে ডিনার করতে। সম্পূর্ণ টেবিল জুড়ে হরেক রকমের খাবারের বাহার। পুরো বাড়ি যেন খাবারের সুঘ্রাণে মোমো করছে। রেহান রুহি বসেছে পাশাপাশি। তাদের পাশের চেয়ারে বসেছেন সাব্বির, তায়েব সাহেব। বিপরীত দিকে বসেছেন তাসটিক সাহেব, অনিক, অরিন, আহি, মাহি। বাদ বাকি খালি চেয়ারগুলো জুড়ে বাকি সদস্যরা। কিয়ৎক্ষণ বাদে ডাইনিং রুমে উপস্থিত হয় রুদ্র। মুখটা তার গম্ভীর করে রাখা। অরিন এক পলক আর চোখে তাকালো রুদ্রের দিকে। পরক্ষণে চটজলদি নিজের দৃষ্টি সরিয়ে নেয় সেখান থেকে। রুদ্র চেয়ার টেনে বসে, খাবার পাতে নিয়ে মৃদু গলা খাকারি দিয়ে সকলে মনোযোগ নিজের দিকে টানে। সকলে এক চোখে রুদ্রের দিকে তাকায়। রুদ্র এবার বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আব্বু, হসপিটাল থেকে ক্যাম্পেনে যাওয়া হচ্ছে প্রত্যন্ত এলাকাগুলোতে ফ্রিতে চিকিৎসা দেওয়ার জন্য। অনেক জায়গার ডক্টররাও স্বেচ্ছায় অংশগ্রহণ করছে, ইভেন আমিও করেছি। তো আমার ভাগে লোকেশন পড়েছে চট্টগ্রামের বহদ্দার হাট। সে যাওয়ার জন্য ডেট চলে এসেছে। কবির সাহেব নিজের প্লেটটা খানিকটা দূরে ঠেলে সেটায় হাতে হাত রাখলেন, গম্ভীর মুখে শুধালেন। হ্যাঁ, তো ভালো খবর। তা কবে যাচ্ছ তুমি? রৌদ্র একবার আজ চোখে তাকাল অরিনের পানে। মেয়েটা চাঁদ মুখে যেন রাজ্যের আধার নেমেছে। আর মাথা নিচু করে বসে আছে, হয়তো অশ্রুজল লুকানোর পায়তারা করছে। রৌদ্র নিজের দৃষ্টি সরিয়ে আনে সেখান থেকে। তারপর গম্ভীর কণ্ঠে বলল, আগামীকাল। কালকেই? তা কয়দিনের জন্য যাবি রোদ? পাশ থেকে তায়েব সাহেবের কথায় সেদিকে ফিরে রৌদ্র বলে, সপ্তাহ খানেক লাগবে। কবি সাহেব এবার গম্ভীর কণ্ঠে বলেন, ঠিক আছে, তবে তুমি না হয় খাওয়া দাওয়া শেষে ব্যাগপত্র গুছিয়ে নাও। আর বাড়ির গাড়ি দিয়েই যাবো তো নাকি? না আব্বু, আমি ফ্লাইটের টিকিট বুক করেছি। আগামীকাল সকাল 7টায় ফ্লাইট। কবি সাহেব মাথা নাড়ালেন। তারপর সবাইকে বললেন,
খাবার খাওয়া শুরু করতে। সকলেও তাই করলো, শুধু দুটো মানুষ বাদে। অরিনের বুঝি খাবার আর গলা দিয়ে নামছে না, তার উপর চোখ দুটো বাদ মানছে না একেবারে। কি যে জ্বলনি হচ্ছে না। রৌদ্র বারে বারে সরু চোখে তাকাচ্ছে অরিনের দিকে। সে যে বেশ বুঝতে পারছে অরিনের মনে তোলা জল। রাতের প্রথম প্রহর, নিস্তব্ধতা যেন ছড়িয়ে আছে চারিপাশে। আকাশে আজ মস্ত বড় চাঁদ উঠেছে। কি সুন্দর চাঁদের আলোয় রাতের সৌন্দর্য ফুটে উঠেছে, অথচ এতটা নিস্তব্ধতাতেও ঘুম নেই অরিনের চোখে। মেয়েটা অন্ধকার রুমেই বসে আছে আপন মনে, চোখ দিয়ে ঝরছে অশ্রুকণা। অরিন একদম মুছল না সেই অশ্রু সিক্ত লোচন। বুকটায় কেমন তীব্র যন্ত্রণা হচ্ছে তার। যদিও সে জানে তার ডাক্তার সাহেব তো আর এমনি এমনি যাচ্ছে না, সে তার কর্ম পালনেই যাচ্ছে, কিন্তু তবুও বুঝি তার বিহায়া মনটা কিছুতে সেই বুঝ মানছে না। অরিনের এখন কেমন হাসপাস লাগছে, ইচ্ছে করছে ছুট্টি গিয়ে মানুষের বুকে লিপটে যেতে, সেই বুকে মাথা রেখে ইচ্ছে মতো কাঁদতে। কিন্তু এমনটা যে আর হবার নয়। বাড়ির কেউ যদি খুনা করে টের পেয়ে যায় তাহলে যে প্রলয় ঘটবে। অরিন এসব ভাবতে ভাবতে বিছানায় কাত হয়ে শুয়ে পড়ে। চোখ দুটো যে বন্ধ করবে তখনই তার ফোনে টুং করে মেসেজের শব্দ আসে। অরিন খামখেয়ালি ওই মেসেজটা ওপেন করে। তখনই তার সামনে বেশি ওঠে রৌদ্রের পাঠানো মেসেজ। দরজাটা খোল সানশাইন। তড়িৎ ধরফড়ে উঠে বসে অরিয়ন। চোখ দুটো খানিক বুঝে আবারও ফোনের দিকে তাকায়। না, এটি সত্যি তার ডাক্তার সাহেবই পাঠিয়েছে। অরিন ছুটে গিয়ে দরজা খুলে দেয়। এতক্ষণের জমানো অভিমানগুলো নিমিষে উধাও। তা খুলতেই দেখা মিলে রুচের। ছেলেটা আশেপাশে নজর বলে ধীরে সুস্থে ঘরে ঢোকে। অরিন খানিকটা সরে আসে দরজার কাছ থেকে। রৌদ্র দরজাটা ভেতর থেকে লাগিয়ে দেয়। তারপর অরিনের কাছে এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। অরিনও বুঝি এইটারই অপেক্ষায় ছিল। সেও শক্ত করে জড়িয়ে ধরল রৌদ্রকে। কিয়ৎক্ষণ বাদে রৌদ্রের কানে এলো অরিনের প্রমাণের শব্দ। সে তৎক্ষণাৎ অরিনকে ছেড়ে দিয়ে মেয়েটার মুখখানা নিজের দু হাতের আঁচলে নিয়ে নেয়। ব্যস্ত গলায় বলে, হেই বউ, খাতে না যান, তাকাও আমার দিকে, প্লিজ তাকাও। অরিন চোখ তুলো না। আগে না কেঁদে যাচ্ছে মেয়েটা। রৌদ্র তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নেয়। মেয়েটাকে কোলে নিয়ে খাটে বসালো রৌদ্র। অরিনের কান্নারত মুখখানা চিবুক ধরে উঁচিয়ে তোল। মেয়েটা সারা মুখে অজস্র ছোট ছোট ভালোবাসার পরশ এঁকে দিল পাগলের মতো। ইতিমধ্যে অরিনের কান্নাও বুঝি থেমে গেল। সে চোখ বুঝে অনুভব করছে রৌদ্রের তা প্রতিটি পরশ। রৌদ্র থামল, অরিনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অরিন রৌদ্রের দিকে তাকিয়ে ছলছল চোখে নাক টেনে টেনে বলে, আপনাকে ছাড়া কিভাবে থাকবো এই কয়দিন? আপনাকে একটুখানি না দেখলে যে দম বন্ধ লাগে আমার। আপনার থামলো অরিন। চোখ দুটো তার নিচু হয়ে আসে আবারও। রৌদ্র ফের তার মুখটা উপরে তুলে নরম গলায় বলে, আমার। অরিন বুঝে খানিকটা লজ্জা পেল, কিন্তু এখন কি এমন কথা বলতে চাইছিল মেয়েটা যার জন্য সে এতটা লজ্জা পাচ্ছে? রৌদ্র আবার জিজ্ঞেস করে, আমার কি বউ? আর নিচু গলায় মিনমিনিয়ে বলে, আপনার স্পর্শ না পেলে খারাপ লাগে আমার। কথা বলে নিজের লজ্জা রাঙা মুখটা তড়িৎ হাতের মাঝে লুকিয়ে ফেলল মেয়েটা। তা দেখে রৌদ্র বিজয়ী হাসল। অরিনের হাত দুটো জোর করে সরিয়ে দিল মুখের সামনে থেকে। তারপর মেয়েটার ললাটে এঁকে দিল এক গাঢ় চুম্বন। অরিন আবেশে চোখ বন্ধ করে নেয়। রৌদ্র সময় নিয়ে তার ঠোঁট সরালো। অরিনের বন্ধ রাখা চোখ দুটোর পিছে আলতো করে চুমু খেল। তারপর মেয়েটার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, একবার তুমি বলো না বউ, একবার আমার নামটা ডাকো প্লিজ, বেশি না, জাস্ট একবার। অরিনের ঘাড়ের উপর আশ্রে পড়েছে রৌদ্রের গরম নিঃশ্বাস। তার উপর রৌদ্রের এহেন আবদারে সর্বাঙ্গে এক নাম না জানা শিহরণ বয়ে যাচ্ছে অরিনের। অরিন দূরে দূরে বুকে আঁকড়ে ধরল রৌদ্রের বুকের কাছে শার্টের অংশ। রৌদ্র মেয়েটার ঘাড়ের কাছে নাক ঘষতে থাকে। অরিনের শরীর থেকে আসা মেইলি সুবাস ভেতর থেকে টানছে তাকে, মনে জাগিয়ে তুলছে মেয়েটাকে গভীরভাবে কাছে টেনে আনার অনুভূতি। শব্দ করে চুমু খায় অরিনের ঘাড়ে। তারপর অরিনকে নিজের দিকে ঘুরিয়ে নেশানো চোখে পর করে মেয়েটার সমগ্র মুখমণ্ডল। আজও অরিনের ওই গোলাপের পাপড়ির ন্যায় ছুঁচগুলো বজ্র বেসামাল করছে তাকে। রৌদ্র ধীরে ধীরে
নিজের ঠোঁট নিয়ে আসে অয়নের ঠোঁটের কাছে। দুজনের ঠোঁট যখন প্রায় ছুঁই ছুঁই তখনই রৌদ্রর হুঁশ ফিরে। তড়িৎ মনে পড়ে যায় তাদের অবস্থানের কথা। অয়নের রুমে বেশিক্ষণ থাকাটা রিস্ক হয়ে যাবে। কখন না জানি আবার কি থেকে কি ঘটে যায় তা তো আর বলা যায় না। রৌদ্র ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে কোনো মতে স্বাভাবিক করে নেয়। অয়নের ঠোঁটের উপর আলতো করে চুমুকে নমনীয় কণ্ঠে বলে, সানশাইন